পাকিস্তান, নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে এখন যে ওডিআই ফরম্যাটে ট্রাই নেশন সিরিজটা চলছে, এই সিরিজটায় পার্টিকুলারলি আমাদের মেন আগ্রহের জায়গা কোনটা জানেন? ওই পাকিস্তান আর নিউজিল্যান্ড ক্রিকেট টিমের ফর্মটা। কারণ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের গ্রুপে কিন্তু এই দুই দল রয়েছে, ভারতকে কিন্তু এই দুই মহাশক্তিধর ক্রিকেট দলের বিপক্ষে খেলতে হবে। তো সেই কারণেই আমার মনে হয় ভারতের বর্তমান যে টিম ম্যানেজমেন্ট তারাও এই সিরিজটার দিকে নজর রাখছে, পার্টিকুলারলি পাকিস্তান আর নিউজিল্যান্ডের ম্যাচগুলোয়। তো প্রথম ম্যাচে তো নিউজিল্যান্ড পাকিস্তানকে একবারে আউটপ্লেট করে দিয়েছিল, 78 রানের ব্যবধানে একটা বিশাল জয় তুলে নিয়েছিল। তো দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা। তো এই জায়গায় নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার টস জিতে আবার এদিন তিনি বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আগের দিন তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এদিন আবার বোলিংয়ের ডিসিশন নিয়েছিলেন। কাইন্ড অফ ওই কিছুটা আর কি ওয়েদার কন্ডিশনটার কথা মাথায় রেখে, কারণ খেলাটা যখন শুরু হয়েছিল তখন একবারে চারদিক বেশ কুয়াশাচ্ছন্ন ছিল, আর ওই জায়গায় আর কি বেশ ময়েশ্চার উইকেটে থাকে। তো সেই কারণে ওই পার্টিকুলার আর কি সময়টায় কোনো দলই চায় না ব্যাটিং করতে। তো এই কন্ডিশনের কথা বিবেচনা করেই তিনি ওই জায়গায় বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো সাউথ আফ্রিকার হয়ে ওপেন করেছিলেন তাদের ক্যাপ্টেন টেম্বা বাভুমা আর ম্যাথিউ ব্রিজকে। তো এদের মধ্যে শুরুতে 37 রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে। তো এই জায়গায় ক্যাপ্টেন টেম্বা বাভুমা খুব বেশিক্ষণ নিজের উইকেটটা টিকিয়ে রাখতে পারলেন না, মাত্র 20 রান করেই তিনি প্যাভিলিয়নের পথে হাঁটা দিলেন। এরপর সেকেন্ড উইকেটে ক্রিজে নতুন আসা জেসন স্মিথ আর ওই ম্যাথিউ ব্রিজকের মধ্যে একটা 93 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটাই মূলত ওই সাউথ আফ্রিকাকে ম্যাচে আবার প্রবলভাবে কামব্যাক করায়। পার্টিকুলারলি ম্যাথিউ ব্রিজকের কথা বলতে হবে, এটাই ছিল তার ডেবিউ ওয়ানডে ম্যাচ, যিনি আবার এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে কিন্তু নেই। তারপরেও আর কি সাউথ আফ্রিকা এই আর কি ম্যাচে তাকে খেলিয়েছে। সাউথ আফ্রিকার এই দলের বেশিরভাগই আর কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই, মাত্র 4জন ক্রিকেটার রয়েছে, আর বাকি সবই আর কি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের বাইরে। কারণ সাউথ আফ্রিকায় যে রিসেন্ট পাস্ট ওই এসএ টি20 হয়েছে ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টটা, ওই টুর্নামেন্টে খেলার জন্য বেশিরভাগ ক্রিকেটারই এখন ক্লান্ত। তো সেই কারণে এই মাঝের সময়টা তারা এখন বিশ্রাম নিচ্ছেন, যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারে ফুল ফেজে একেবারে ফ্রেশ হয়ে নামতে পারেন। তো সেই কারণেই এই রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের ওই জায়গায় সুযোগ দিয়েছে সাউথ আফ্রিকা। তো ওই জায়গায় ম্যাথিউ ব্রিজকে দারুণ একটা ইনিংস খেলেছেন, তিনি 68 বলে নিজের এদিন 50টা কমপ্লিট করেছিলেন। অপরদিকে ওই জেসন স্মিথ তিনিও আর কি তুলনামূলক নতুন প্লেয়ারই, তিনিও 41 রানের একটা ভালো ইনিংসই খেলেছেন। তো এরপর আর কি এদের পার্টনারশিপটা ভেঙে গেল ওই জেসন স্মিথ ওই জায়গায় রান আউট হয়ে যাওয়ায়। তো এরপর আর কি সাউথ আফ্রিকার উইকেট কিপার কাইল ভারানে ক্রিজে নেমেছিলেন, কিন্তু তিনি নিজের উইকেটটাকে আর খুব বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারলেন না। ওই 1 বা 2 রান করে তাকেও প্যাভিলিয়নে ফেরত চলে যেতে হয়েছিল, প্রায় অলমোস্ট পরপর 2 ওভারে 2টো উইকেট চলে গেছিল। কিন্তু এরপর ফোর্থ উইকেটে ওই উইকেটে আগে থেকে সেট হয়ে যাওয়া ম্যাথিউ ব্রিজকে আর ক্রিজে নতুন আসা ওয়ান মুল্টারের মধ্যে একটা 131 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটা মূলত সাউথ আফ্রিকাকে ওই লড়াই করার মতো একটা বড় রানের পুঁজি এনে দিয়েছিল, সাউথ আফ্রিকাকে ওই জায়গায় একটা শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু এই দুজন যখন আর কি নিজেদের পার্টনারশিপটা শুরু করেছিলেন, দুজনেই আর কি বেশ ধীর গতিতে খেলছিলেন, শুরুর দিকে তারা রান তোলার খুব একটা তাগিদ দেখাচ্ছিলেন না প্রায় বললেই চলে। পার্টিকুলারলি ম্যাথিউ ব্রিজকে, যিনি 50 পাওয়ার পরও তখন তো আর কি নিজের ইনিংসটাকে সেকেন্ড বা থার্ড গিয়ারে শিফট করার কথা, মনে হয় তিনি সম্ভবত ওই ডেবিউ ওয়ানডে ম্যাচ, তার প্রথম আর কি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ, এই আর কি প্রেশারটায় ওই জায়গায় তিনি নিজেকে আর কি খোলস ছেড়ে খুব একটা বের করতে পারছিলেন না। মূলত সেই কারণেই ওই 50 পাওয়ার পরেও তিনি নিজের স্ট্রাইক রেটটাকে খুব বেশি বাড়াতে পারেননি। অপরদিকে ওয়ান মুল্ডারও একটু আর কি বেশ ধীর গতিতে আর কি খেলছিলেন তুলনামূলক বলাই চলে। তো এরপর 40 ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোরটা ছিল 3 উইকেটে 196, কিন্তু লাস্ট 10 ওভারে বলতে গেলে এই দুই ব্যাটার ফ্লারিশ করে একেবারে সাউথ আফ্রিকাকে একটা বেশ শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছিল ওই ডেবিউটেন্ট ম্যাথিউ ব্রিজকে। তারপর আর কি নিজের সেঞ্চুরিটা পেলেন 128 বলে। ওই 128 বলে নিজের সেঞ্চুরি পাওয়ার পর তারপরে তিনি ওই জায়গায় একবারে হাত খুলে মারতে থাকলেন, ওই সেকেন্ড বা থার্ড গিয়ারে নিজের ইনিংসটাকে শিফট করলেন। আর অপর পাশ থেকে ওয়ান মুল্ডারও ওই একইভাবেই আর কি তিনিও ধীরভাবে নিজের ইনিংসটা শুরু করার পর ওই পার্টিকুলার টাইম থেকে ওই 40 ওভারের পর থেকেই তিনি নিজের আস্তে আস্তে আর কি খোলসটা ছেড়ে বেরোতে থাকলেন। তো এরপর ডেবিউট্যান্ট ওই ম্যাথিউ ব্রিজকে 150 রানে পৌঁছন, তিনি হচ্ছেন আবার অ্যাজ আ ডেবিউট্যান্ট ওডিআই ফরম্যাটে প্রথম প্লেয়ার যিনি আর কি অভিষেক হওয়া ম্যাচেই 150 রানের গন্ডি টপকেছেন। এই রেকর্ডটা এর আগে কারুর ছিল না। কিন্তু ওই 150 রান করার পরেই তিনি ওই জায়গায় নিজের উইকেটটা ছড়ে দিয়ে আসেন ম্যাট হেনরিকে একটা বড় শট খেলতে গিয়ে। তো ওই জায়গায় 148 বলে তিনি 150 পেয়েছেন। তো এরপর ফিফথ উইকেটে আবার একটা 37 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। মূলত এই পার্টনারশিপের বেশিরভাগ রানটা করেছেন ওই ক্রিজে সেট হয়ে যাওয়া ওয়ান মুল্ডারই। তো ওয়ান মুল্ডার ওই জায়গায় নিজের 50 কমপ্লিট করে নিয়েছিলেন, কিন্তু তারপরে আর কি ওই একদম ইনিংসের লাস্টের আগের ওভারে এসে তিনি নিজের উইকেটটা খোয়ান ওই জায়গায়। তো ওইখানে আর কি 64 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত গেছিলেন। তো এরপর লাস্ট ওভারে সাউথ আফ্রিকার লেফট আর্ম স্পিনার ওই মুথুস্বামী ওই ম্যাট হেনরিকে একটা বড় শট খেলতে গেছিলেন, কিন্তু ওই জায়গায় ওই লং অনে ফিল্ডিং করা ওই মাইকেল ব্রেসওয়েলের হাতে ক্যাচ দিয়ে তিনিও আউট হয়ে গেছিলেন। লাস্ট ওভারে দুর্দান্ত বোলিং করেছেন ওই ম্যাট হেনরি, মাত্র 3 রান দিয়ে তিনি একটা উইকেট নিয়েছেন। তো যার ফলে সাউথ আফ্রিকার স্কোরটা গিয়ে দাঁড়ায় 6 উইকেটে 304।
তো হিসাব মতো লাস্ট 10 ওভারে তারা ওই জায়গায় তুলেছে 108টা রান। মূলত এই মানে লাস্ট 10 ওভারে ওই ফ্লারিশ করার জন্যই তাদের রানটা ওই 300 রানের গন্ডি টপকেছে। তো এরপর ওই 305 রানের টার্গেট চেস করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটাররা কিন্তু দারুণ শুরু করেছিল। তো আগের ম্যাচে রাচিন রবীন্দ্র ওই ক্যাচ ধরতে গিয়ে আর কি যেহেতু কপালে চোট পেয়েছিলেন, তো সেই কারণে তাকে রিপ্লেস করেছিলেন ডেভন কনওয়ে। তো আর কি ওই ডেভন কনওয়ে আর উইলিয়াংয়ের মধ্যে প্রথমেই 50 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। তো তারপর উইলিয়াং মানে একটা মাঝে চান্স দিয়েছিলেন তিনি, কিন্তু তারপরেও নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না, ওই 24 রান করে তাকে প্যাভিলিয়নের পথ ধরতে হলো। তো এরপর তিনে ব্যাটিং করতে আসা কেন উইলিয়ামসন আর ওই ওপেনার ডেভন কনওয়ের মধ্যে একটা 187 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই ম্যামথ পার্টনারশিপটার উপর ডিপেন্ড করে নিউজিল্যান্ডের ওই জায়গায় জয়ের ভিতটা পুরোপুরি একেবারে তারাই গড়ে দিয়েছিলেন বলা চলে। পার্টিকুলারলি কেন উইলিয়ামসনের কথা বলতে হবে। আগের দিনের ম্যাচে তিনি একটা 50 পেয়েছিলেন ঠিকই, কিন্তু বড্ড আর কি ধীর গতিতে খেলেছিলেন। 82 বল লেগেছিল তার 50-এর গন্ডি টপকাতে। কিন্তু এই দিন যেন তিনি ওই আর কি সব সমালোচনার জবাব এই একটা ইনিংসেই দিয়ে দিলেন। প্রথমে 44 বলে তিনি নিজের 50 পেলেন, তারপরে 50 পাওয়ার পর তিনি নিজের ইনিংসটাকে সেকেন্ড বা থার্ড গিয়ারে শিফট করে নিয়েছিলেন ডাইরেক্ট। আর যে কাজটা করতে ব্যর্থ হয়েছিলেন ওই সাউথ আফ্রিকার ফার্স্ট ইনিংসে ওই ম্যাথিউ ব্রিজকে। তো 44 বলে 50 পেয়েছিলেন উইলিয়ামসন, তারপরে বলতে গেলে 72 বলে নিজের সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন। তাহলে ভাবুন মানে ওই 50 থেকে 100 রানের মধ্যে তিনি গেছেন মাত্র 28টা বল খেলে। আর অপরদিকে ডেভন কনওয়ে যিনি আগের ম্যাচে ড্রপ হয়েছিলেন, তো তিনি আবার এই ম্যাচে কামব্যাক করে একটা দুর্ধর্ষ ইনিংস খেললেন, মানে একদম ডেভন কনওয়ে সুলভ ইনিংসই বলা চলে। তারপরেও ডেভন কনওয়ে একটা আক্ষেপ করতে পারেন, নিজের সেঞ্চুরিটা ওই জায়গায় মিস করে এসেছেন মাত্র 3 রানের জন্য। তো ওই জায়গায় একটা কাট করতে গেছিলেন তিনি ওয়ান মুল্ডারকে, মানে তিনি নিজেও হয়তো ভাবেননি যে ওই মানে একদম আর কি ওই ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাচ চলে যাবে। তো যাই হোক আর কি আনলাকিলি তিনি ওই জায়গায় মানে আউটটা হয়ে গেলেন 97 রানে। কিন্তু এরপর 39 নম্বর ওভারে ওই মুথুস্বামী যখন অ্যাটাকে এলেন, তখন তিনি মানে ওই একই ওভারে পরপর 2 বলে 2টো উইকেট তুলে নেন। প্রথমে নেন ওই ড্যারিয়েল মিচেলের উইকেটটা, আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ওই উইকেট কিপার টম লেথামও একটা সুইপ করতে গেছিলেন মুথুস্বামীকে, কিন্তু ওই জায়গায় বলের লাইন মিস করে তিনিও এলবিডাব্লিউ হয়ে যান। যদিও আম্পায়ার প্রথমে ওটাকে আউট দেননি, পরে তারা রিভিউ নিয়ে ওটাকে আর কি আউটের ডিসিশনে কনভার্ট করেছে। তো ওই জায়গায় মূলত সাউথ আফ্রিকা বলতে গেলে কিছুটা আর কি ম্যাচে লড়াই করেছিল বা ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিল, কিন্তু তখন বলের থেকে রানের ডিফারেন্স বলতে গেলে অনেকটাই কমে গেছিল। ম্যাচ তখন পুরোপুরি নিউজিল্যান্ডের গ্রিপেই ছিল। তো এরপর এই বাকি কাজটা করতে ভুল করলেন না কেন উইলিয়ামসন আর ওই গ্লেন ফিলিপস। তো এরা দুজনেই ওই একবারে শেষ উইকেটে একটা ওই 50+ রানের অপরাজিত পার্টনারশিপে নিউজিল্যান্ডকে ওই জয়টা এনে দেন। তো গ্লেন ফিলিপস আগের ম্যাচে কীরকম বিধ্বংসী পারফর্ম করেছিলেন সেটা তো আমরা সবাই জানি। তো এই ম্যাচে আর কি তিনি একদম খেলেন কন্ডিশন ওয়াইজ, 32 বলে 28 রানের একটা অপরাজিত ইনিংস খেলেছেন। আর অপরদিকে উইলিয়ামসনও সেঞ্চুরি তো পেয়ে গেছিলেন তিনি, 113 বলে 133 রান করে তিনি অপরাজিত ছিলেন এই দিন। আর নিউজিল্যান্ডকে তারা ওই জয়ের লাইনটা ক্রস করিয়ে দিয়ে ফিরলেন 8টা বল হাতে রেখে। তো পরপর 2 ম্যাচ জেতার জন্য নিউজিল্যান্ড এখন এই ট্রাই নেশন সিরিজের ফাইনালে পৌঁছে গেল। আর তার মানে আগামীকাল পাকিস্তান আর সাউথ আফ্রিকার মধ্যে যেই গ্রুপের শেষ ম্যাচটা বাকি রয়েছে সেটা এখন বলতে গেলে অঘোষিত সেমিফাইনাল ম্যাচ। যারাই জিতবে তারাই ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। আর আরেকটা কথা বলে রাখি, ওই কেন উইলিয়ামসন ওয়ানডে ক্রিকেটে এদিন সেঞ্চুরি পেলেন প্রায় দীর্ঘ 6 বছর পর। লাস্ট তিনি সেঞ্চুরি পেয়েছিলেন সেই 2019 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে। তো এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি তাহলে কোনটাকে বলবেন। আপনারা বলতেই পারেন ওই 6 বছর পর সেঞ্চুরি করা কেন উইলিয়ামসনের ওই 133 রানের ব্রিলিয়ান্ট ইনিংসটার কথা, কিংবা বলতে পারেন ওই নিউজিল্যান্ডের সেকেন্ড উইকেটে কেন উইলিয়ামসন আর ডেভন কনওয়ের মধ্যে 187 রানের যে পার্টনারশিপটা হলো, ওটাই তো মূলত নিউজিল্যান্ডকে ওই জয়ের ভিতটা পুরোপুরি গড়ে দিয়েছিল। ওটাকেও বলতে পারেন আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্ট। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? ওই সাউথ আফ্রিকার মিড ইনিংসে স্লো ব্যাটিং করাটা। ওই 10 নম্বর ওভার থেকে 40 নম্বর ওভার, মানে এই মাঝে 30টা ওভারের মধ্যে সাউথ আফ্রিকা তুলতে পেরেছে মাত্র 150 রান, ওই 5-এর মতো রান রেটে। যদিও তারা ওই জায়গায় মাত্র 2টা উইকেট খুইয়েছিল, কিন্তু তারপরেও মানে এই মডার্ন ডে ক্রিকেটে ওই মিড ওভার্সে আপনি যদি 5 রান রেট রেখে যদি ব্যাটিং করেন, সেটা কিন্তু দিন শেষে ক্ষমার যোগ্য হয় না। তো যার ফলটা হাতে নাতে এদিন সাউথ আফ্রিকাকে ভোগ করতে হলো। আর এটার জন্য মূলত দায়ী ছিলেন ওই ম্যাথিউ ব্রিজকে আর ওয়ান মুল্ডার। তো দিন শেষে দেখা গেল সাউথ আফ্রিকা কিন্তু প্রয়োজনের তুলনায় 20-25টা রান ডেফিনেটলি তাদের প্রথম ইনিংসে কম করেছে, যার মানে মাসুল দিয়েই আর কি এই ম্যাচটা তাদেরকে হারতে হলো। তো সেই কারণেই সাউথ আফ্রিকার ব্যাটারদের ওই মিড ইনিংসে এক তো আর কি কম রান রেট রেখে স্লো ব্যাটিং করাটাই মনে হয় আমার কাছে এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।